আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে তৃতীয় বর্ষে আছি। আজকে আমি তোমাদেরকে শেখাবো যে নিউক্লিক অ্যাসিড এই জিনিসটা কী এবং এর সাথে সাথে ডিএনএ, আরএনএ, তারপরে জিন এ সম্পর্কেও তোমাদেরকে একটা বেসিক ধারণা দেব। এই লেকচারটা করার পরে আশা করি তোমরা যদি বইটা পড়ো দেখবে একদম বইটা পানির মতো সোজা হয়ে গেছে। তো চলো শুরু করি। তো আজকে আমাদের শেখার টপিক কি হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড তো এই জিনিসটা কি? তো দেখো, নিউক্লিক অ্যাসিড হচ্ছে এক ধরনের অ্যাসিড পদার্থ বা অ্যাসিড জাতীয় রাসায়নিক পদার্থ, যা কোথায় পাওয়া যায়? কোষের নিউক্লিয়াসে পাওয়া যায়। কোষের নিউক্লিয়াসে যে অ্যাসিড জাতীয় রাসায়নিক পদার্থটা পাবো সেটাকে কী বলবো আমরা? নিউক্লিক অ্যাসিড। তো এই নিউক্লিক অ্যাসিড কী কী ধরনের পাওয়া যায়, তারপরে এটা কী কী দিয়ে গঠিত হয় এবং এদেরকে আমরা স্ট্রাকচারটা কীভাবে পড়াশোনা করব, এগুলো নিয়ে আজকে ক্লাসের আর কি মেন আলোচ্য বিষয়। তো দেখো, নিউক্লিক অ্যাসিড কোথায় থাকে? এটা যদি হয় আমার একটা কোষ, এটা যদি হয় নিউক্লিয়াস, এটা হলো কি নিউক্লিওলাস, এগুলো হলো ক্রোমোজোম। তো এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? এই নিউক্লিক অ্যাসিডটা থাকে, ঠিক আছে, সাধারণত। এখন দেখো, তো নিউক্লিক অ্যাসিড কী কী ধরনের থাকে? নিউক্লিক অ্যাসিড দুই ধরনের থাকতে পারে আমাদের কোষের ভিতরে। একটা থেকে ডিএনএ, আরেকটা কি আরএনএ। ফুল মিনিংটা কি আশা করি তোমরা জানো। ডি এটা হচ্ছে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএটা কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। তো এই দুই ধরনের অ্যাসিড কোথায় থাকে? আমাদের কোষের ভিতরে, সাধারণত নিউক্লিয়াসের ভিতরে থাকে। তো দেখো, এরা আসলে কি কি দ্বারা গঠিত এটা আমরা একটু শিখি। দেখো, নিউক্লিক অ্যাসিড এটা কি কি জিনিস দ্বারা গঠিত এইটা ভালো মতো মনে রাখবে, কারণ এটা তোমার সৃজনশীল দিতে হবে এবং এমসিকিউতে অনেক পাবা। তো দেখো, নিউক্লিক অ্যাসিড তিনটা জিনিস দিয়ে গঠিত। কয়টা জিনিস দিয়ে? তিনটা জিনিস দিয়ে গঠিত। সবার আগে কি? পেন্টোজ সুগার। কি? পেন্টোজ সুগার। পেন্টোজ মানে কি? পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা। কয়টা কার্বন থাকবে এখানে? 5টা কার্বন থাকে। 5টা কার্বন যুক্ত শর্করা বা পেন্টোজ সুগার থাকবে। তারপর দেখো কি থাকবে, এরপর এখানে থাকবে হচ্ছে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস, অথবা এটাকে আমরা বাংলায় বলি কি? নাইট্রোজেন ঘটিত ক্ষারক। এবং আর থাকবে কি? ফসফেট থাকবে। কি থাকবে? ফসফেট, বা আমরা বলতে পারি কি ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড থাকবে, ঠিক আছে। দেখো, পেন্টোজ সুগার হিসাবে আসলে কি কি থাকে? পেন্টোজ সুগার হিসাবে দুটো জিনিস থাকতে পারে। একটা হচ্ছে রাইবোজ সুগার। কি? রাইবোজ সুগার। রাইবোজ সুগার। আরেকটা কি থাকতে পারে? ডিঅক্সি রাইবোজ সুগার। ডিঅক্সি রাইবোজ সুগার, এই দুটো থাকতে পারে। দেখো, রাইবোজ সুগার থাকবে কোথায়? রাইবোজ সুগার থাকবে আরএনএ তে থাকবে। আর ডিঅক্সি রাইবোজ সুগার এটা কোথায় থাকবে? এটা থাকবে ডিএনএ তে। তো একটা জিনিস দেখো, বেসিক কথাবার্তা বলে দেই। তো ডিঅক্সি, ডিঅক্সি মানে কি? ডি মানে নাই বা ব্যতীত, আর অক্সিজেন মানে কি? অক্সিজেন। তাহলে এখানে কি নাই? অক্সিজেন নাই। কোথায় নাই? 2 নং কার্বনে। এটা একটু মনে রাখো, 2 নং কার্বনে একটা অক্সিজেন নেই, ঠিক আছে। এখানে কি নাই? একটা অক্সিজেন নাই। এই জিনিসটা একটু মনে রাখবা। এরপর দেখো, নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস এটা থাকে আবার দুই ধরনের থাকে। কয় ধরনের থাকবে? 2 ধরনের। একটা হচ্ছে কি পিউরিন, আর একটা পাইরিমিডিন। কি দেখো,
পিউরিন, আর একটা কি পাইরিমিডিন। দেখো পিউরিন এর ভিতরে কি কি থাকে? পিউরিনের ভিতরে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে এডিনিন আর কি গুয়ানিন। এই দুইটা জিনিস থাকে। কয়টা জিনিস থাকে? দুইটা জিনিস থাকে, অ্যাডেনিন আর গুয়ানিন। এটাকে আমরা সংক্ষিপ্ত হিসেবে এ লিখি, আর গুয়ানিনকে কি লিখি? জি লিখি। তো দেখো পিউরিন, এটা কি লেখাটা কি ছোট না? 1 2 3 4 চারটা কি আছে? অক্ষর আছে। তাই এর উদাহরণটাও কি কম? কয়টা? দুইটা। কিন্তু পাইরিমিডিন যেহেতু বড়, এর উদাহরণগুলা বা এর ভিতরে যা আছে এগুলোও বেশি হবে। তো দেখো এখানে কি কি আছে? এখানে আছে থায়ামিন, তারপর আছে সাইটোসিন আর ইউরাসিল। ঠিক আছে, এই কয়েকটা। যেটাকে আমরা টি হিসেবে লিখি, এটাকে সি হিসেবে লিখি, এটাকে আমরা ইউ হিসাবে লিখি। তো পিউরিন, পাইরিমিডিন। পিউরিনের ভিতরে দুইটা আছে, কি কি? এডেনিন, গুয়ানিন। পাইরিমিডিনের ভিতরে তিনটা আছে, থায়ামিন, সাইটোসিন আর এটা কি ইউরাসিল। তো দেখো এমসিকিউতে আরও একটা জিনিস আসে যে এর গঠনগতভাবে এটা কয়টা মানে কার্বনের সার্কেল আছে এখানে, বা কয়টা কার্বনের চক্র আছে। দেখো পিউরিন, পিওর জিনিস কমই থাকে, কম আছে, কিন্তু পিওর জিনিস কি পাওয়ারফুল হয় বেশি। তাই এর এখানে দুইটা কার্বনের বলয় এরকম 1 2 3 4 আর একটা 5টা এরকম। এখানে 6টা, এখানে কয়টা? 5টা। আর এটাতে কয়টা থাকবে? শুধুমাত্র একটা থাকবে, একটা বলয় থাকবে এরকম। বুঝছো? এটা হচ্ছে দুইটা চক্র থাকবে, এখানে কয়টা থাকবে? একটা চক্র বা একটা বলয় থাকবে। তো বুঝতে পারছেন নাইট্রোজেন বেস হিসেবে দুইটা থাকে, পিউরিন, পাইরিমিডিন। পিউরিনের ভিতরে এডেনিন, গুয়ানিন। পাইরিমিডিনের ভিতরে থায়ামিন, সাইটোসিন, ইউরাসিল। আর ফসফরিক অ্যাসিড কি থাকে? এটা আমরা যা লিখি, ফসফরিক অ্যাসিড H3PO4, এই যে অ্যাসিডটা এইটা থাকে। তো এগুলো কি? এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড কি কি দ্বারা তৈরি হয় এই জিনিসটা। কিন্তু এরা আসলে একটা আরেকটার সাথে কিভাবে বন্ধন গঠন করে সেটা আমরা একটু সহজভাবে শিখব। ঠিক আছে? তো দেখো আমি এগুলো মুছে দিচ্ছি। এখন আমরা গাঠনিক মানে স্ট্রাকচারটা শিখব, এর স্ট্রাকচারটা কিভাবে থাকে। তো এই জিনিসটা জানার জন্য আমাদের তিনটা জিনিস শিখতে হবে। দেখো এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা মনে করো কতেও আসতে পারে, খতেও আসতে পারে, গ ঘতেও আসতে পারে। তিনটা নাম শিখতে হবে। দেখো কি? নিউক্লিওসাইড 1 নাম্বার। 2 নাম্বার কি শিখতে হবে? নিউক্লিওটাইড। প্রথমটা সাইড, তারপরটা টাইড, তারপরে আরেকটা শিখতে হবে, সেটা কি? ওই নিউক্লিক অ্যাসিড। তো দেখো কোন জিনিসটা আসলে কি? নিউক্লিওসাইড, তাই না? এখানে দুইটা জিনিস মিলে গঠিত হবে। কি কি মিলে গঠিত হবে? 1 নাম্বার থাকবে কি? একটা নাইট্রোজেন বেস, আর একটা কি থাকবে? প্লাস পেন্টোজ সুগার। এই দুইটা মিলে যে যৌগটা গঠিত হবে সেটাকে আমরা কি বলবো? নিউক্লিওসাইড বলবো। এখন দেখো, আর নিউক্লিওটাইড তাহলে এই জিনিসটা কি? এটা হলো নাইট্রোজেন বেস, এর সাথে পেন্টোজ সুগার, এবং এই দুইটার সাথে এক্সট্রা আরো কি যুক্ত করতে হবে? ফসফেট। এই তিনটা যদি আমি যোগ করে দেই তাহলে সেটা কি হয়ে যাবে? নিউক্লিওটাইড হবে। তো এইটাকে আমরা কি লিখতে পারি? আবার এটাকে আমরা লিখতে পারি নিউক্লিওসাইড। এই যে এটা আছে, এটা লিখতে পারি
নিউক্লিওসাইড প্লাস ফসফেট। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল? নিউক্লিওটাইড হয়ে গেল। তো নিউক্লিক অ্যাসিডটা কি? এটা হচ্ছে অনেকগুলো নিউক্লিওটাইড একটার সাথে আর একটা যুক্ত থাকবে। তো নিউক্লিওটাইডকে আমি ধরো সংক্ষিপ্ত রূপে আমি এনটি লিখলাম। তো এখানে একটা এনটি, এইটার সাথে মনে কর আরও একটা এনটি, এটার সাথে মনে কর আরও একটা এনটি, এটার সাথে মনে কর আরও একটা এনটি, এরকম মনে কর অভাব নাই, অনেকগুলো আছে। তো অসংখ্য নিউক্লিওটাইড মিলে কি তৈরি হবে? নিউক্লিক অ্যাসিড তৈরি হবে। এখানে কি থাকবে? অসংখ্য নিউক্লিওটাইড যুক্ত হয়ে কি গঠন করবে? নিউক্লিক অ্যাসিডটা গঠন করবে। তো আমি এটা একটু তোমাদেরকে আর একটু সহজভাবে ড্রয়িং করে বোঝাচ্ছি, দেখো। সবার আগে কি ছিল? একটা নাইট্রোজেন বেস আর একটা কি পেন্টোজ সুগার, তাই না? এই দুটো জিনিস ছিল। তো দেখো একটা পেন্টোজ সুগার আগে লিখি। এটা মনে করো একটা কি পেন্টোজ সুগার। এখানে কার্বন হচ্ছে, এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, আর এইখানে যে কার্বনটা সেটা কয় নাম্বার? 5 নাম্বার কার্বন। ঠিক আছে, এটুকু আশা করি বুঝতে পারছো। এর সাথে এই 1 নাম্বারের সাথে কি লাগানো থাকবে? একটা নাইট্রোজেন বেস লাগানো থাকবে। মনে করো এডিনিন, এই নাইট্রোজেন বেসটা এখানে কি আছে? লাগানো আছে। এখন দেখো, তাহলে এরপর আরো একটা লিখি। এটা কি হয়ে গেল? একটা নিউক্লিওসাইড হয়ে গেল। এখন আরো একটা নিউক্লিওসাইড মনে করো লিখি। আরো একটা নিউক্লিওসাইড লিখলাম, আরো একটা লিখি মনে করো। তিনটা কি লিখলাম? নিউক্লিওসাইড লিখলাম। এখন দেখো এইখানে যে 3 নাম্বার কার্বন আছে না, এইটার সাথে মনে করো একটা ফসফেট যুক্ত হয়ে গেছে, ফসফেট গ্রুপ। তাহলে এই জিনিসটা কি হয়ে গেল? একটা নিউক্লিওটাইড হয়ে গেল। আবার দেখো এই ফসফেটের সাথে এই যে কার্বন, এই 5 নাম্বার কার্বন, এর আবার একটা বন্ড তৈরি হয়ে গেল। তো এটাও কি হয়ে গেল? একটা নিউক্লিওটাইড হয়ে গেল। আবার ঠিক একইভাবে এইখানে যে 3 নাম্বার কার্বন আর এখানে যে 5 নাম্বার কার্বন, এই দুইটা আরেকটা ফসফেটের সাথে যুক্ত হয়ে যায়। তাহলে দেখো এইটুক ছিল কি নিউক্লিওসাইড। যখন ফসফেট যুক্ত হয়ে গেল তখন সেটা কি হয়ে গেল? নিউক্লিওটাইড। এরকম অসংখ্য যখন নিউক্লিওটাইড একটার সাথে আরেকটা যুক্ত হয়ে যাবে, সেটা কি হয়ে যাবে? নিউক্লিক অ্যাসিড হয়ে যাবে। কি হয়ে যাবে? নিউক্লিক অ্যাসিড। তো মনে করো এই এক পাশে শুধু আছে একটা চেইন। চেইন কয়টা? একটা চেইন, এরকম একটা চেইন। তাহলে সেটা কি? সেটা হচ্ছে আমার আরএনএ। তখন এইটা কি? এটা হবে আমার আরএনএ হবে। আরএনএ এর স্ট্রাকচারটা এইরকম হবে। তাহলে ডিএনএটা কেমন হবে স্ট্রাকচারটা? দেখো ডিএনএটা এই পাশে, তাহলে আর একটা চেইন রাখতে হবে নিউক্লিওটাইডের। এখানে মনে করো আরো একটা চেইন আঁকলাম, এটা একটু উল্টাভাবে আঁকতে হবে, এরকম। এই যে মনে করো এরকম। তো এইখানে, তারপর এই জায়গায়, এরপর হচ্ছে এইখানে। এই যে এটার কয় নাম্বার? 5 নাম্বারটা এখানে, এটার 5 নাম্বার এখানে, এটার 5 নাম্বার এখানে। তো মনে করো এখানে এ আছে, এর সাথে কি যুক্ত হয় সবসময় আমরা জানি? এর সাথে টি যুক্ত হয়, জির সাথে সি যুক্ত হয়, আবার জির সাথে সি যুক্ত হয়। এর সাথে টি এর 2টা বন্ধন, হাইড্রোজেন বন্ড, আর জির সাথে সি এর 3টা, জির সাথে সি এর কয়টা? 3টা বন্ধন যুক্ত হয়।
আবার এখানে কি হবে দেখো, এই যে একটা ফসফেট এখানে থাকবে, এই ফসফেটের সাথে এখানের 5 নাম্বার, এখানের 3 নাম্বার, আবার এখানে একটা ফসফেট আছে, এখানের 3 নাম্বার, এখানের 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে দেখো এদিকে 3 নাম্বার ফাঁকা রয়ে গেছে, এখানে 3 নাম্বার ফাঁকা রয়ে গেছে। তো এইভাবে কি হলো, দুইটা সাইডে চলে গেল। এখন দেখো এখানে কি 5 নাম্বার না, 5, এখানে কি 3 নাম্বার ফাঁকা আছে না, যে 3 নাম্বার কার্বন ফাঁকা, এখানে কি 3, আর এটা হচ্ছে প্রাইম দিই আমরা, তাহলে এটা 5 প্রাইম থেকে 3 প্রাইম দিক। তাহলে উল্টাটা হবে, এখানে এখানে হয় কি দেখো, এখানে 3 প্রাইমটা ফাঁকা আছে, আবার 5 প্রাইমে কি থাকে, একটা ফসফেট সবসময় যুক্ত থাকে, এখানেও কি 5 প্রাইমে একটা ফসফেট যুক্ত থাকে। তাহলে 3 প্রাইমটা কি সবসময় খালি থাকে। এজন্য যে কোনো জিনিস বড় হতে গেলে 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে সবসময় কি হয়, বড় হয়। তাহলে এই পাশে কি, এই পাশে 3 প্রাইম, এই পাশে কি 5 প্রাইম, এইদিকে সরি 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে, এটাও কি 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে। এটা হলো স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা আমরা পরীক্ষার সময় কি করো, আমরা পরীক্ষার সময় আঁকি। এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, আরএনএ হচ্ছে এইটুক, আর দুইটা মিলাইলে কি হয়ে যাবে, সেটা ডিএনএ এর স্ট্রাকচার হয়ে যাবে। দেখো নিউক্লিক অ্যাসিড পড়লে কি হয়ে যায়, ডিএনএ আরএনএ এর গঠনটা মানে পড়ে ফেলা যায়। তো আগে তোমাদের গঠনটা দেখাই দিলাম, এখন আরেকটা জিনিস খেয়াল করো, এগুলোর নামকরণটা আর কি কিভাবে হয়, এই নিউক্লিক অ্যাসিডগুলোর নামকরণ। তো আমরা কি শিখছিলাম সবার আগে, নিউক্লিওসাইডটা শিখছিলাম, তাই না? নিউক্লিওসাইড, নিউক্লিওসাইডে কি ছিল, একটা নাইট্রোজেন বেস প্লাস একটা কি পেন্টোজ সুগার, এই দুটো জিনিস ছিল না। এরপর ছিল কি নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড এখানে কি ছিল, নিউক্লিওসাইড মানে এই দুইটা যোগ একটা কি ফসফেট। তো দেখো এগুলোর নামগুলো আমরা দেখি কিভাবে আর কি নামগুলো হবে। তো দেখো আমরা এইটাকে এই দিকে লিখে ফেলি, নিউক্লিওসাইড, এটাকে এই দিকে লিখি, নামকরণে লেখায় সুবিধা হবে, নিউক্লিওটাইড। দেখো একটা নাইট্রোজেন বেসের নাম বলবো, একটা পেন্টোজ সুগারের নাম বলবো, তাহলে সেটাকে আমরা নাম দেব কি একটা নিউক্লিওসাইড। তো একটা নাইট্রোজেন বেস, মনে করো অ্যাডিনিন, অ্যাডিনিন একটা নাইট্রোজেন বেস। এগুলা কিন্তু এক্সাম্পল, এক্সাম্পলগুলা যখন পড়তে যাবে দেখবা কিছুই বুঝতেছো না, আসলে জিনিসগুলো অনেক ইজি। একটা নাইট্রোজেন বেস নিলাম কি অ্যাডিনিন, একটা পেন্টোজ সুগার নেই। কয় ধরনের পেন্টোজ সুগার ছিল, 2 ধরনের, রাইবোজ আর ডিঅক্সি রাইবোজ। আমরা এখানে রাইবোজটা নিই, মনে করো রাইবোজ সুগার নিলাম, রাইবোজ সুগারটা নিছি। তাহলে এই দুইটা যদি যোগ করি, এই নিউক্লিওসাইডটার কি নাম হবে, নিউক্লিওসাইডের নাম হবে এডিনোসাইন, এডিনোসাইন কি হয়ে নাম হবে, অ্যাডিনোসাইন। এডিনিন ছিল, রাইবোজের সাথে যুক্ত হয়ে তৈরি হবে কি এডিনোসাইন। এডিনোসাইনটা কি একটা নিউক্লিওসাইড, এডিনিন কিন্তু কোনো নিউক্লিওসাইড না, নিউক্লিওসাইডটা কি এডিনোসাইন, নিউক্লিওসাইড হচ্ছে এডিনোসাইন। তাহলে দেখো এখন একটা নিউক্লিওসাইড নেই, কি নিউক্লিওসাইড নিব, ওইটাই নেই, মনে করো এডিনোসাইন। এর সাথে মনে করো আমরা একটা ফসফেট যুক্ত করলাম, পি দিয়ে একটা ফসফেট নিলাম, তাহলে এই জিনিসটা কি নাম হবে, হবে এডিনোসাইন একটা ফসফেট। কি বললাম, এডিনোসাইন একটা ফসফেট, এডিনোসাইন একটা তো আর লেখা যাবে না, লিখতে হবে মনোফসফেট, অ্যাডিনোসাইন মনোফসফেট। এখন মনে করো এডিনোসাইন মনোফসফেটকে আমরা সংক্ষিপ্ত রূপে এভাবে লিখি, এডিনোসাইন মনোফসফেট এএমপি। তাহলে একটা এডিনোসাইন মনোফসফেটের সাথে মনে করো আরো একটা ফসফেট যুক্ত করে দিলাম, তাহলে সেটা কি হয়ে যাবে, এডিনোসাইন ডাইফসফেট, এডিপি।
ঠিক আছে, আবার মনে করো এডিপির সাথে আরো একটা ফসফেট যুক্ত করে দিলাম, কি হয়ে যাবে? এডিনোসাইন ট্রাইফসফেট, এডিনোসাইন ট্রাইফসফেট এডিপি হয়ে যাবে। দেখছো কিভাবে নামগুলো আসছে, ইজি না? এখন মনে করো আমরা তো রাইবোজ সুগার নিলাম, যদি আমরা ডিঅক্সি রাইবোজ সুগার নেই তাহলে সে একই এডিনোসাইন প্লাস ডিঅক্সি রাইবোজ সুগার, তাহলে কি নাম হবে? এডিনোসাইন নামটা ছিল তখন, এখন শুধু সামনে ডিঅক্সি লাগাই দিব, ডিঅক্সি এডিনোসাইন। সুন্দর না? ডিঅক্সি এডিনোসাইন। তাহলে এই জায়গাটায় কি হবে? এইখানগুলোতে আগে ডিঅক্সি লাগাই দিব, ডিঅক্সি এডিনোসাইন প্লাস একটা ফসফেট, তাহলে এখানে কি হয়? ডিঅক্সি লাগাবো, ডিঅক্সি এডিনোসাইন মনোফসফেট। তাহলে এই জায়গাটায় কি হবে? এখানে জাস্ট সামনে একটা ছোট করে ডি লাগাই দিবা, ডি দিয়া এডিনোসাইন মনোফসফেট। আবার এখানে ডিঅক্সি এডিনোসাইন মনোফসফেটের সাথে এটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখি, ডিঅক্সি এডিনোসাইন মনোফসফেটের সাথে আরেকটা ফসফেট যুক্ত করে দিলাম, তাহলে এটার নাম কি হবে? ডিঅক্সি এডিনোসাইন ডাইফসফেট, এখানে একটা ডি। আবার ডিঅক্সি এডিনোসাইন ডাইফসফেট প্লাস একটা ফসফেট, তাহলে আবার কি? ডিঅক্সি এডিনোসাইন ট্রাইফসফেট। ইজি না? একদম ইজি। তো এটা হচ্ছে কি নামকরণ। তো আরেকটা জিনিস বলবো, তোমাদেরকে বলছিলাম যে জিন, এই জিন জিনিসটা কি আসলে? জিনটা একদম ইজি জিনিস, জাস্ট এটা আলাদা অনেক বড় বড় ক্লাস হবে এগুলোর, জাস্ট আমাদের বেসিকটাকে বুঝাই দেই। তো মনে করো একটা ডিএনএ আঁকি, তাই না? এই যে মনে করো একটা ডিএনএ আঁকতেছি, একটা কি স্ট্র্যান্ড আঁকলাম, আর একটা আঁকতেছি, দুইটা আঁকলাম, তাই না? এখন দেখো এখানে কি থাকে এগুলোর ভিতরে, এই যে আমরা যে এরকম দাগ 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 এগুলো দেই, এগুলো আসলে কি? এখানে আসলে থাকে কি জানো? ওই যে আমরা যেগুলো পড়লাম না তখন ওইগুলোই। এখানে মনে করো এ টি জি সি, আবার মনে করো টি এ, যে টি এ, আবার এভাবে মনে করো এখানে সি জি, এরকম 5টা করে থাকে আর কি। এটির মধ্যে 2টা, জিসির মধ্যে 3টা, টি এর মধ্যে 2টা, জিসির মধ্যে 3টা, এরকম বন্ধন করে থাকে সবগুলোতে এভাবে করে আগে। তো প্রত্যেকটা এরকম অর্ধেক চক্রতে কয়টা থাকে? এরকম, এটা হচ্ছে অর্ধেক চক্র। এখানে এরকম 5টা বেস পেয়ার থাকে, আর এই পুরাটার ভিতরে কয়টা বেস পেয়ার থাকে? 10টা বেস পেয়ার থাকে। আর এই হাইড্রোজেন বন্ধন কয়টা থাকে এই পুরাটার ভিতরে? মানে একটা পুরা চক্রের উপরে থাকে 25টা থাকে। এগুলো ডিএনএ আলাদা ক্লাস যখন নেব তখন আর কি ভালো মতো বুঝতে পারবা তখন। তো দেখো এটা হচ্ছে ডিএনএর একটা জায়গা। তো মনে করো আমি ডিএনএর এইখান থেকে এইখান পর্যন্ত নিলাম, এই জায়গা থেকে আমি এইখান পর্যন্ত নিলাম, ডিএনএর এই একটা অংশ নিলাম। তো এই অংশের মধ্যে যে বেসের যে সিকোয়েন্সগুলো আছে, যে এ টি জি সি এরকম করে যা যা আছে, তো এইটুক মনে করো কি করে একটা জিনিস বলে দেয় যে তুমি চুলের রংটা এরকম হয়, একটা বৈশিষ্ট্য আর কি নির্দেশ দেয়। যেমন হতে পারে কি মাথার চুলের রং, হতে পারে কি চোখের আইরিশের রং, এগুলো আর কি বলে দিতে পারে। হয় যে তুমি লাল হও না নীল হও, এসব কথাবার্তা এই বেস সিকোয়েন্সের মধ্যে বলা আছে। তো এই জিনিসটাকে কি বলে? জিন বলে। তো এই জিনিসটাই কি? এই জিনিসটাই হলো জিন। তাহলে জিন কিসের অংশ? ডিএনএর অংশ। ডিএনএর একটা নির্দিষ্ট জায়গায় কিছু এরকম বেস পেয়ারের ভিতরে তথ্য লুকানো থাকে, ওই জায়গাটাকে কি বলে? জিন বলে। তো দেখো একটু সহজভাবে দেখাই। মনে করো এটা একটা ক্রোমোজোম, তাই না? ক্রোমোজোম কি দ্বারা তৈরি থাকে? এইটার ভিতরে সকল ডিএনএ এরকম পেঁচানো থাকে ডিএনএ গুলো। তো মনে করো এই জায়গার একটা অংশ নিলাম, এই অংশটার ভিতরে কি যে তথ্যগুলো আছে, মানে এই যে বেস পেয়ারগুলো আছে, এগুলো একটা বৈশিষ্ট্য আর কি বলে দেয় যে তুমি এইটা হও। তাহলে এই জায়গার এইটুক অংশকে বা ডিএনএর এইটুক অংশকে কি বলবো? জিন বলবো। তাহলে জিন জিনিসটা কি? জিন মনে করো আসলে ডিএনএ,
জিন আর ডিএনএ সেম জিনিসই, ডিএনএর একটা অংশকেই জিন বলে। জিন একটা বৈশিষ্ট্য নির্দিষ্ট করে মানে নির্ধারণ করে দেয়। তো আশা করি তোমরা বেসিকটা বুঝে গেছো। নিউক্লিওসাইডটা কি, তো নিউক্লিওটাইডটা কি, নিউক্লিক অ্যাসিড কিভাবে আসে, তারপরে একটা নিউক্লিওটাইড মনে করো এর নামকরণটা কিভাবে করব, ডিএনএটা হলো মানে দুইটা লাইন থাকে বা দুইটা স্ট্র্যান্ড থাকে যেটা আমরা বলতে পারি, বা দুইটা সূত্রক থাকে। আরএনএর ক্ষেত্রে একটা সূত্রক থাকে। আমরা কিভাবে ওই রাসায়নিক সংকেত দিয়ে এগুলো লিখবো, এগুলো আর কি ইজিলি তোমাদেরকে এখানে শিখিয়ে দিলাম। জিন সম্পর্কে একটু বেসিক ধারণা দিলাম। এখন যদি তোমরা বইটা খুলে একটা নিউক্লিক অ্যাসিড ওইটুকটা পড়ো তাহলে দেখবো অনেকখানি বুঝে গেছো। তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি আরও কিছু জানতে চাও কমেন্ট বক্সে লেখো, আমি তোমাদের কমেন্টে সেখানে করে দেবো, বা অন্য কোনো টপিকের উপর যদি তোমরা ভিডিও চাও সেটা আমাকে জানাও। তো আজ এ পর্যন্তই, ভিডিও দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তো ঠিকভাবে পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমরা ভালো কোথাও চান্স পাবে এবং নিজের মা বাবার স্বপ্নগুলো পূরণ করতে পারবে। আজ এ পর্যন্তই, বিদায়, আসসালামু আলাইকুম।